মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তুরস্কের ইস্তাম্বুল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গেলিসিম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রহমতুল্লাহ। আমরা তার সাথেই যুক্ত হতে চাই। ডক্টর রহমতুল্লাহ, আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন যে জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা হবে না। এতে আশা করা হচ্ছিল যে যুদ্ধের তীব্রতা কমবে, কিন্তু আজ রণাঙ্গনের খবর বলছে যে পাল্টাপাল্টি হামলা আগের মতো চলছে। আপনার কাছে কি মনে হচ্ছে, কূটনৈতিক পথ কি শীঘ্রই খুলবে? ধন্যবাদ আপনাকে। আসলে কূটনৈতিক পথ শীঘ্রই খুলবে না, কারণ এখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক যে সিদ্ধান্ত এবং তার যে নীতি, এই যুদ্ধনীতি, সেক্ষেত্রে কোনো ধারাবাহিকতা নেই। তিনি শুরু থেকেই বিভিন্ন ধরনের পথ অবলম্বন করেছেন, যেগুলো কূটনীতির বাহিরে। ফলে ইরানের পক্ষ থেকে বরাবরই কূটনীতিকে গুরুত্ব দেওয়া হয়েছিল। সে গুরুত্বে বা সেই প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কর্ণপাত করেনি এবং তারা অবৈধভাবে সামরিক একটি পদক্ষেপ নিয়েছে, যার ফলে এই মুহূর্তে যুদ্ধ যেভাবে আগাচ্ছে তাতে দুই পক্ষের কেউই কূটনীতিকে খুব বেশি সফলভাবে ব্যবহার করতে পারবেন না। যদিও ইরান চাচ্ছে কূটনীতিকভাবে এই সমস্যার সমাধান এখনো সম্ভব, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে নীতি এই মুহূর্তে, সেই নীতিতে কূটনীতির কোনো স্থান আমি দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে যে ট্রাম্প সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তিনি এই সংকট থেকে দ্রুত নিজেকে বের করে আনতে চাচ্ছেন, কিন্তু কিছু কিছু ঘটনা তার কন্ট্রোলের বাহির থেকে ঘটছে, তার নিয়ন্ত্রণের বাহিরে ঘটেছে। এবং ইসরায়েলের ক্ষেত্রে হয়তোবা ট্রাম্পের অনেক নীতিতেই একমত না হওয়ার কারণে বিভিন্ন হামলা ইসরায়েলের পক্ষ থেকে করা হচ্ছে, যেটি ট্রাম্পের নিয়ন্ত্রণে নেই। যার ফলে ট্রাম্প 5 দিনের জন্য যুদ্ধবিরতি অথবা কৌশলগত স্থাপনায় হামলা করবেন না বলে যে ঘোষণা দিয়েছিলেন, তারপরেও কয়েকটি কৌশলগত স্থানে জ্বালানি কেন্দ্রগুলোতে হামলা হয়েছে এবং সেক্ষেত্রে হয়তোবা ইসরায়েলের বড় হাত থাকতে পারে। এর পাল্টা জবাব হিসেবে অবশ্যই ইরান তার সর্বাত্মক প্রতিউত্তর দিবে এবং সেটি হয়েছে তেল আবিবে মিসাইল ছোড়া হয়েছে, তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের হাতে পররাষ্ট্রনীতি, কূটনীতির যে সুযোগগুলো এখনো রয়েছে, সেগুলোকে বাস্তবায়ন করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনীতিকে গুরুত্ব দিতে হবে অথবা কূটনীতির পথ বেছে নিতে হবে। এছাড়া এই সমস্যার সমাধান আশু সম্ভব নয় বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে যে আলোচনা কথা বলে যুক্তরাষ্ট্র এর আগেও ইরানে হামলা চালিয়েছে। তেহরান কি বিশ্বাসঘাতকতার অতীত থেকে শিক্ষা নিয়ে এবার বেশি সতর্ক? অনেক বেশি সতর্ক। তেহরান এই মুহূর্তে আগের যে ভুল নীতিগুলো হয়েছিল, অর্থাৎ ট্রাম্পের যে এই দ্বিমুখী নীতি, সেই নীতি থেকে ইরান অনেক শিক্ষা নিয়েছে। যার ফলে কূটনীতিক যে সমস্যা আলোচনা হয়েছিল, কূটনীতিক যে আলোচনা দুই দেশের মধ্যে সংগঠিত হয়েছিল, সেই সময়েও ইরান সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছিল যেন যে কোনো হামলার সরাসরি জবাব দেওয়া যায়। যার ফলে আমরা দেখতে পেয়েছি হামলার শুরু থেকেই ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোকে টার্গেট করেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকান ঘাঁটিগুলোকে টার্গেট করেছে এবং ইসরায়েলে সরাসরি হামলা চালিয়েছে। ফলে ইরানের হাতে দুটি অপশন এখনো খোলা রয়েছে, দুটি এখনো দিক রয়েছে। যদি পররাষ্ট্রনীতি, কূটনীতির সমাধান সম্ভব হয়, কূটনীতিকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল গুরুত্ব দিতে, তাহলে ইরান সেক্ষেত্রে রাজি থাকবে। কারণ ইরানের ক্ষতিটা বেশি হচ্ছে, যেহেতু ইরান তার উত্তরে বেশি আঘাতপ্রাপ্ত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ক্ষেত্রে যেটি হয়েছে যে তারাও এই মুহূর্তে কূটনীতিকে গুরুত্ব দিতে চাইবেন, কারণ মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো এই মুহূর্তে চরমভাবে ক্ষতিগ্রস্ত। মধ্যপ্রাচ্যের যারা বন্ধু রাষ্ট্র রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, তারা এই মুহূর্তে এই যুদ্ধের এই সশস্ত্র যে আঘাত, সেটিকে আর সহ্য করতে রাজি নন। ফলে কূটনীতিকে সবাই গুরুত্ব দিতে চাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে যেটি জরুরি সেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সদিচ্ছা। ইরান এক্ষেত্রে কূটনীতিক পথের পাশাপাশি সামরিক প্রস্তুতি সর্বোচ্চ পরিমাণে তারা নিয়ে সর্বোচ্চ বাস্তবায়ন করছেন এবং এই যুদ্ধ যদি আরো কয়েক মাস দীর্ঘায়িত হয়, তাহলে ইরানের সেই সময় পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে সামরিকভাবে সর্বাত্মক যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে বলে আমি দেখতে পাচ্ছি এবং ইরান সেক্ষেত্রে পিছপা হবে না, কারণ ইরানের যত অবকাঠামোগত ক্ষতি হোক না কেন, সামরিকভাবে ইরানকে এই মুহূর্তে পর্যদস্ত করার মতো শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের নেই। কারণ স্থল অভিযান ছাড়া ইরানকে এই মুহূর্তে
দুর্বল করে দেওয়া অথবা ইরানের রাজনৈতিক পরিবর্তন কোনোভাবেই সম্ভব নয়। ফলে ইরানের হাতে দুটি অপশনই রয়েছে। ইরান চাইলে কূটনীতিকে তারা মেনে নেবেন যদি অপরপক্ষ কূটনীতিতে আসেন, আবার যদি অপরপক্ষ সামরিকভাবে এগিয়ে যেতে চান তাহলে ইরান সেক্ষেত্রে পিছপা হবে না, কারণ ইরানের সামরিক প্রস্তুতি এবং সামরিকভাবে তাদের যে সিদ্ধান্ত সেটি অব্যাহত আছে, আমি দেখতে পাচ্ছি সেটি। যদি সত্যি আলোচনা হয়, তুরস্কও এই মধ্যস্থতার বড় অংশীদার, আপনি কতটা আশাবাদী মনে? আমি এখনো আশাবাদী, কারণ মধ্যপ্রাচ্যে তুরস্ক অথবা সৌদি আরবিয়া এবং এমনকি কাতার এই যুদ্ধে অন্যতম বড় অংশীদার। অর্থাৎ কোন দিক থেকে অংশীদার? পররাষ্ট্রনীতি থেকে, কূটনৈতিক দিক থেকে তারা আমেরিকার সাথে সম্পৃক্ত। এই তিনটি দেশ বিশেষ করে, এবং আরব আমিরাতও এই মুহূর্তে যেহেতু বেশি ক্ষতিগ্রস্ত, এই দেশগুলো এই মুহূর্তে কূটনৈতিক পথেই এই সমাধান খুঁজতে চায়। কারণ এই যুদ্ধের যদি দীর্ঘমেয়াদে একটি যুদ্ধ চলে তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে। সেটি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের দেশগুলো কোনোভাবেই মেনে নিতে চায় না, যার ফলে তারা আমেরিকান প্রেসিডেন্টের উপরে অবশ্যই চাপ প্রয়োগ করছেন। তুরস্ক এক্ষেত্রে একটু বেশি অগ্রসর ভূমিকা পালন করছে, কারণ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা তুরস্কের শক্তি সঞ্চয়ের জন্য একটি বড় সুযোগ। ফলে যদি এই যুদ্ধ কোনোভাবে কূটনৈতিকভাবে সমাধান করা যায় তাহলে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো মারাত্মক বিপর্যয় থেকে বেঁচে যাবে। এই দিক থেকে বিবেচনা করলে তুরস্কের ভূমিকা অনেক বেশি, এবং তুরস্ক এই ভূমিকাকে আরো বিস্তার করতে চায়। বিশেষ করে ইরানের সাথে যাদের সম্পর্ক ভালো রয়েছে, মার্কিন, রাশিয়া এবং চীনের, তুরস্ক এই দুটি পার্টির সাথেও বেশ ভালো সম্পর্ক বজায় রেখে চলেছে দীর্ঘদিন ধরে। ফলে যেটি দেখা যাচ্ছে যে ইরানকে রাজি করানো তুরস্কের জন্য সহজ। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই মুহূর্তে যে চাপের মধ্যে রয়েছেন সেই চাপ থেকে তিনি নিজেকে উত্তরণ ঘটাতে চাইলে কূটনৈতিক পথে তুরস্কের প্রস্তাব অথবা মধ্যপ্রাচ্যের দেশগুলোর যে প্রস্তাব রয়েছে সেটিকে কিছুদিন পরে হলেও তিনি মেনে নিতে বাধ্য হবেন। ডক্টর রহমতুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য।